নমস্কার, শুরু করছি হাল্লা বল। আপনার সঙ্গে রয়েছে আমি দেবারতী। আগামীকাল 21শে জুলাই, আর তার আগে এই মুহূর্তে বাংলার রাজনীতির পারদ কোথায় গিয়ে ঠেকেছে আপনারা বুঝতেই পারছেন, দিনভর যারা সংবাদ মাধ্যমে নজর রেখেছেন। কিন্তু এই মুহূর্তে আমার হাল্লা বল আজকে খুব কালারফুল হতে চলেছে, কারণ আজকে শুরুতেই আমার যিনি গেস্ট তিনি মদন মিত্র, কামারহাটির বিধায়ক মদন মিত্রকে আজকে আমরা পেয়েছি। মদনদা, আপনাকে স্বাগত জানাই। আমি একটু আপনার কাছ থেকে এটা জানার চেষ্টা করি যে আপনি বলছেন আপনি টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, কিন্তু দিনের শেষে তো আপনি স্টার, যা ছবি দাঁড়াচ্ছে অন্তত তাই। না, অ্যাকচুয়ালি এর আগে যখন 21শে জুলাই হতো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, বা নির্বাচনে যখন আপনার স্টার অ্যাট্রাকশন হতো, স্টার বক্তা হতো, তখন মমতা সবসময় সুপারস্টার না হলে মেগাস্টার দিতেন, কিন্তু আমাদের কখনো রাখতেন না। সেই জন্যে আমার এটা অভ্যেস হয়ে গেছে, না মায় মেগাস্টার না মায় সুপারস্টার, আই অ্যাম টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার। তো এটাই অভ্যেসে দাঁড়িয়ে গেছে। 21শে জুলাইয়ের সার্থকতা মদন মিত্রের কাছে কি? নিজের যে বড় বলে বড় সে নয়, নিজের যে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়। মদন দা, 21শে জুলাইয়ের আমি নিজেকে ছোট কাছে মনে কি? করি। একটা ঘটনা ঘটেছে আজ থেকে 33 বছর আগে, এখনো তার সেইটা নিয়ে চলছে 1993-এর 21শে জুলাই। তো সার্থকতা মানে বিরাট সার্থকতা, এবং একটা ঘটনা প্রায় 3 বারের মুখ্যমন্ত্রী দিয়ে গেছে মানে তৃণমূল সরকারকে। বলুন, আপনারা যখন দেখছেন যে মঞ্চে পাগলু ডান্স হচ্ছে, তখন আপনারা সেটার বিরোধিতা করেছেন কখনো? নেত্রীকে বলেছেন যে উদ্দেশ্যে যে কারণে এই শহীদ তর্পণ করার কথা, সেটা না হয়ে পাগলু ডান্স হচ্ছে, এটা কি সঠিক হচ্ছে? না, সেটা করতে পারতাম, কিন্তু নেত্রীর হাতে তখন জেলের চাবিটাও ছিল। কেউ কি চায় যেচে যে জেলে গিয়ে সেলে থাকতে? আর সেই কারণেই মদন মিত্রের মতো নেতারা ব্যাকফুটে থাকতো, আর অভিষেক বন্দ্যোপাধ্যায়রা সামনের সারিতে। সেটাই তো খুব স্বাভাবিক। আমি যত গার্জিয়ান দেখেছি পৃথিবীতে, হয় ধৃতরাষ্ট্র নয় গান্ধারী, হতেই হবে। গার্জিয়ান মানেই ধৃতরাষ্ট্র নয় গান্ধারী হবে। এক্ষেত্রেও তাই হয়েছে। অভিষেক আর মমতা। আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলছেন সরাসরি অভিযোগ করে যে সে পয়সা নিয়ে খুন করতে পারে? না, আমি একবারও সেটা বলিনি। যদি কেউ এটা বলে থাকে এটা ভুল বুঝেছে। আমি বলেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় এত কম বয়সে ওর যা ডিটারমিনেশন বা জিদ আমি দেখেছি, যা অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড দেখেছি, তাতে আমার মনে হয়েছে ওর মধ্যে একটা কিলার ইনস্টিংক্ট রয়েছে, যেটা এত অল্প বয়সে ছেলেদের মধ্যে থাকে না। আমি কখনো বলিনি অভিষেক আমায় মারবো বা মারবে বলেছে, বা আমায় মেরেছে, বা আমায় গালাগাল দিয়ে। কোনো দিনই আমার সঙ্গে অ্যাকচুয়ালি অভিষেক আমার সঙ্গে কোনো দিন ব্যবহারই করেনি। ব্যবহার করলে তবে তো ভালো বা মন্দ হয়। আমার সঙ্গে দূর করেছে, তো সেটা ব্যবহারই তো নয়। তাহলে ইট ওয়াজ এ ওয়ান ওয়ে ট্রাফিক। আমরা গিয়ে দাঁড়িয়ে থাকতাম, ওর মতো আসতো যেত। না, আমি মদনদা একটা জিনিস জানতে চাই, যে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মান করে তাকে ভালোবেসে সমস্ত দুর্নীতি দেখেও মুখ বুঝে এতদিন তৃণমূল কংগ্রেসটা করলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল কংগ্রেসটা করলেন। হ্যাঁ, তার কারণ হচ্ছে, মানে এটা হচ্ছে চোরের মতন চেহারা যেমন নির্বোধ অতি ঘোর, যা কিছু হারায় গিন্নি বলেন কেসটা বেটাই চোর।
কারণ আমাদের অবস্থা হয়েছে সেই রকম। সব বুঝেও কিছু করার ছিল না, কারণ মমতার হাতে একটা যন্ত্র ছিল, যে যন্ত্রটা ঘুরলেই ট্যাঁ ট্যাঁ করে দুবার বাজত, সিপি সিপি, ক্যালকাটা পুলিশ, ক্যালকাটা পুলিশ। এখন কে চায় বলুন? সুখে থাকতে ক্যালকাটা পুলিশকে কে চায়? না মানে দোষ না করলে তো ক্যালকাটা পুলিশও কিছু করতে পারবে না। সেক্ষেত্রে কি মিথ্যে মামলা দেওয়ার কোনো আশঙ্কা আপনাদের ছিল? না না, আশঙ্কা ফাশঙ্কা নয়, তুলে গিয়ে 10 বছরের জন্য ঢুকিয়ে দেওয়া, একদম একদম লিটার দিয়ে দেওয়া, গয়না দিয়ে দেওয়া, যা ইচ্ছে তাই করা। কি ভাবছেন আপনি? এবং পুলিশ চালাতো অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতার সঙ্গে কি ছিল? পুলিশ এসে অভিষেকের থেকে পারমিশন নিয়ে যেত। কোনটা পাচার হবে, কোনটা হবে না, গোলাপি খাম না নীল খাম, নীল খাম না সবুজ খাম, এসবই ওখান থেকে বেরোতো। অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিয়ে এই পার্টিটাকে শেষ করে দিলেন। আপনারা দীর্ঘদিন ধরে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রথম দিন থেকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন, আপনাদের কথাকে গুরুত্ব দেওয়া হলো না। মমতা বন্দ্যোপাধ্যায় যদি দক্ষ রাজনীতিক হতেন তাহলে কি এটা হতো? তাহলে 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্ল্যাটফর্ম ছিল শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে তৈরি করার। মোটেও সেটা ভোটার পরিচয়পত্র তৈরির লড়াই ছিল না, আন্দোলন ছিল না, গণতান্ত্রিক আন্দোলন তো নয়। তাই কি মদনদা? আপনাদের কি কখনো মনে হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আদৌ একজন রাজনৈতিক ব্যক্তিত্ব? আমার তো মনে হয়নি। বরং একটা সোনার তাল, বা আমরা বিজ্ঞানে পড়েছি যে একটা গলানো মেটাল, তাকে যে পাত্রে রাখা যায় সেই পাত্রের আকার ধারণ করে। তেমনি বাংলার গলে যাওয়া মানুষগুলো, নরম মানুষগুলো আহারে আহারে এতবার মার খাচ্ছে, এই বলে মমতা বন্দ্যোপাধ্যায় নামক পাত্রে রাখা হয়েছে। সবাই মমতার আকার ধারণ করেছে। মমতা কোনোদিনই বড় রাজনীতিবিদ ছিল না। যদি মমতা রাজনীতিবিদ থাকতো তাহলে মমতার আজকে 5 টার্মের চিফ মিনিস্টার হতো, এবং নিঃসন্দেহে মমতার ডেপুটি প্রাইম মিনিস্টারের দিকে এগোতো। কিন্তু 15 বছরের রাজত্বটাকে তো খাটো করা যায় না। একেবারেই খাটো করা যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যে সম্মান, যে সাপোর্ট, যে ইগো পেয়েছিলেন, এবং সারা ভারতবর্ষ থেকে মানুষ যেভাবে পাগলের মতো মমতা বন্দ্যোপাধ্যায়। একটা কথা বলুন, জানেন, আমি না রোজ সকালবেলা আমার পকেটে একটা ছবি থাকতো অভিষেকের ছবিটা আমি প্রণাম করে বেরোতাম। কেন বলুন তো? আমি ভাবতাম একটা বাচ্চা ছেলে সারাদিন নিজের লিভস অ্যান্ড বাউন্ডসের কাজ করে, রোজগার করে, সেই টাকা দিয়ে পার্টির জন্যে প্লেন কেনে, হেলিকপ্টার কিনে সমস্ত নায়ক নায়িকাদের দিয়ে এতবার ঘুরিয়ে ঘুরিয়ে তাদের দিয়ে প্রচার করায়। কি ভালো ছেলেটা। পরে যখন জানতে পারলাম ওটা অভিষেকের টাকা নয়, ওটা আমাদের পার্টির টাকা, তখন আমি একদম আশ্চর্য হয়ে গিয়েছিলাম, বোকা হয়ে গিয়েছিলাম। এবং অভিষেক আমাদের বোকা বানিয়ে দিয়েছিল। ও এমনভাবে হ্যাঙ্গারে আমাদের দাঁড়াতে বলতো যে ইউ গেট আউট, ইউ আউট, অভিষেক ইন। মানে আমরা জানতামই না ওই প্লেন, ওই টাকা, এগুলো তৃণমূল কংগ্রেসের। আমরা জানতাম এগুলো সব অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে। তো এটাকে আমার তো মনে হয় মমতার থেকে অনেক বড় রাজনীতিবিদ হচ্ছে অভিষেক। কিন্তু অভিষেক পড়ে গেল। ডোন্ট বি সো প্রাউড অফ ইয়োর জেনিথ पोजीशन। आई हैव सीन द स्टार्स फॉलिंग। इतना घमंडी मत हो अपनी बुलंदी पर, मैंने सितारों को गिरते हुए देखा। মদনদা, মনে হয় ডায়মন্ড হারবার থেকে লোকসভা নির্বাচনে আগামীতে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়ানোর সাহস দেখাবেন, বা যদি দাঁড়ান যে তার পরিস্থিতি থাকবে? মানে যদি ওকে নমিনেশন দেওয়া হয় ততদিন ওর কার হাতে নমিনেশন দেওয়ার ক্ষমতা থাকবে এখন থেকে তো বলা যাচ্ছে না।
না মানে এরা উনি হতে তো পারে অভিষেককে নমিনেশন নাও দেওয়া হতে পারে। উনি তো দুটো দিন আগে পর্যন্ত যথেষ্ট রোয়াব নিয়েই কথা বলছিলেন 1 ঘন্টার মধ্যে নাকি ইস্তফা দিয়ে দেবেন যারা ছেড়ে গেছেন তারা যদি ফিরে আসেন। তারপরে নিউটনের 3rd লয়ের কথা মনে করাচ্ছেন। এখনো যার এত দম্ভ, এত কলার তুলে কথা বলার মানসিকতা, এর থেকে অনেক এই নিউটন ফিউটন এত না বলে সব থেকে ভালো হতো যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় এত টাইম ফাইম না দিয়ে কিছুদিন আগে নিজে এসে এই তৃণমূলের আমাদের এই ঘরটায়, মানে আমাদের যে তৃণমূল তার কাছে এসে বলতেন, হ্যাঁ বড় আশা করে এসেছি গো, কাছে ডেকে লও, দিনহীনে কেহ চাহে না, তুমি তারে ডাকিবে জানি গো, আমাকে ডেকে নাও, তোমরা আমায় নিয়ে নাও। আমার মনে হয় অভিষেকের পক্ষে খুব সম্মানজনক হতো এবং সব থেকে জুনিয়র এমপি হিসেবে অভিষেক আমাদের মধ্যে জায়গা পেত। মদনদা, একটা বিষয় এখানে জানতে চাই, আজকে তো 21শে জুলাই এর রিপোর্টটা সামনে এনেছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই রিপোর্টে যা যা বলা হচ্ছে সেগুলো দেখে তো এখন সত্যিই আমাদের চক্ষু চড়ক গাছ। এই রিপোর্ট এতদিন লুকিয়ে রাখা ছিল, গোপন করে রাখা হয়েছিল, যেটা আজকে প্রকাশ্যে এলো, কি বলবেন মদনদা? কেন, কে রেখেছিল, কার হাতে ক্ষমতা ছিল? মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এই রিপোর্টগুলো চেপে রেখেছিলেন, কারণ এই রিপোর্ট বেরোলে হয়তো কোথাও বেরোতো যে বুদ্ধদেব বাবুর কোনো দায়িত্ব ছিল কোথাও। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এমন একটা ক্লাউড তৈরি করতে চেয়েছিলেন, বিশেষ করে বামপন্থী মানুষের মধ্যে, যে তিনি চান যে বুদ্ধদেব বাবুর মতো লোক তাদেরকে না ফাঁসাতে, না তাদের বিপদে না ফেলতে। আসলে বুদ্ধদেব বাবুদের ক্লাউডটা এবং তাদের ভলিউম অফ লিডারশিপটা কত বড় ছিল এটা মমতা ব্যানার্জির কোনো আইডিয়াই ছিল না। এলো, থাকলো, তারপর বললো আমি আর থাকবো না, আমি চিফ মিনিস্টার করবো না। জ্যোতিবাবু বললেন ওদের একটু ব্যবসার সঙ্গে মিশতে বল, তারপর থাকলেন, চলে গেলেন নীরবে। যাবার দিন মানুষ বুঝতে পারলো একটা লোক চলে গেল। অর্থাৎ বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা হয় না, একটা জায়গায় হয়, দুজনে ব্রাহ্মণ। মদনদা, এই যে আপনি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে আমাকে ধমকালে চমকালে, আমাকে চমকানো যাবে না, এবং মানে রীতিমতো আপনি তুই তুকারি করে কথা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে। মদন মিত্রকে কি এইরকম কিছু ফেস করতে হয়েছে কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে? আপনি তো বলছেন ব্যবহারই পাননি, সেই পরিস্থিতিই তৈরি হয়, তাহলে হঠাৎ করে এত রেগে গেলেন কেন মদনদা? না শুনুন একটা কথা বলি, অভিষেককে আমি আর যাই করি, স্যার আপনি বলে বলাটা আমার পক্ষে খুব খারাপ হবে। মানে ওরা বিজেপি শ্যামাপ্রসাদকে নিয়েছে বলে আমি অভিষেকের জন্য আশুতোষকে নিয়ে নেবো, এটা পারা যাবে না, অসুবিধা আছে। আমি তো তুই তো কারে কি করেই বলবো, ওর বাবাকেও তো তুই আমি বলি, যার বাবাকে তুই বলি তাকে কি করে স্যার বলবো? এটা বলতে হতো নাকি স্যার আপনি করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে হতো? না না না, আমার অনেক কথাই বলতো না। মদনদা, একটা কথা বলুন তো, এই যে কথা বলার লেভেলে ছিলাম অভিষেক মিনিমাম মমতা। মদনদা, এই যে এইটা যে মানে আমরা দেখলাম বা শুনছিলাম, আপনি কি এটা প্রত্যক্ষ করেছিলেন? ভোটের রেজাল্টের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘরে ঢুকছেন, আর এটা বলা হলো যে অভিষেক ঢুকছে, তোমরা সবাই উঠে দাঁড়াও, ওকে অভিবাদন জানাও। এটা কি সত্যি, এই ঘটনাটা কি আপনি সেই সময় ওখানে উপস্থিত ছিলেন? হ্যাঁ, কিন্তু একটা কথা বলি, অন্তত বলা হয়েছিল সবাই দুহাত তুলে ওকে ওভেশন দাও। যদি বলা হতো দুপা তুলে ওভেশন দাও, তাহলে অনেকগুলো বুড়ো মরে যেত। মদনদা, এই আগামীকালের 21শে জুলাই আপনারা বলেছেন আপনারা জন্য। হ্যাঁ বলুন মদনদা, বলুন।
21শে জুলাই আপনারা পালন করছেন, 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় বা কালীঘাট তৃণমূল পালন করছে, দিল্লিতেও একটি আলাদাভাবে 21শে জুলাই পালন করা হচ্ছে রাজঘাটের সামনে অঞ্জলি দিয়ে, এবং কংগ্রেসের তরফ থেকে তো পালন করা হচ্ছেই। আমরা 21শে জুলাইকে এত ভাগ হতে দেখিনি এর আগে। আমি একটু জানতে চাইবো আপনার কাছে, আপনারা বলছেন আপনারাই আসল তৃণমূল, যদি সেটা হয়ে থাকে তাহলে কি 21শে জুলাইয়ে সঠিক শ্রদ্ধাটা আপনারাই জানাতে পারবেন শহীদদের উদ্দেশ্যে? এইটুকুন বলতে পারি যে আমাদের যে মঞ্চ, সেই মঞ্চ আলো করে শহীদ এবং শহীদ পরিবার বসে থাকবে, আর তাদের গলায় আর পায়ে মালা দিয়ে আমরা মাটিতে বসে তাদের প্রণাম করে বলবো যে তোমাদের জন্যেই আজ আমরা নেতা হয়েছি, মন্ত্রী হয়েছি, তোমরাই আসল সেলিব্রিটি। ওই পাগলু আর কলকাতার রসগোল্লা এরা কেউ নয়, এরা সেলিব্রিটি নয়। আমাদের সেলিব্রিটি হচ্ছে আমাদের সতীর্থ, যারা মার খেয়েছে, গুলি খেয়েছে তারা। মদনদা, শেষ প্রশ্ন আপনার কাছে রাখবো। রাজনীতিবিদ যারা হন তারা তো ঠিক আছে, তারা তো রাজনীতি হয়তো অনেকের ব্যাকগ্রাউন্ড থাকে, অনেকের ব্যাকগ্রাউন্ড থাকে না, কিন্তু আমি আপনার সঙ্গে এই অন্তত 15 মিনিটের কথাবার্তায় যেটা বুঝতে পারলাম যে একটা বোধহয় কোথাও অসন্তোষ আপনার তৈরি হয়েছে যখন চলচ্চিত্র জগৎ থেকে কেউ সিনেমার রাজনীতির ময়দানে পা রাখেন বা রাখছেন। এটা কেন? এটা তো তারা তাদের ইচ্ছে অনুযায়ীও করতে পারতেন বা পারেন। এটা একদম ভুল ধারণা হয়েছে আপনার। ওদের জায়গায় আমি যদি রাস্তা থেকে যারা ধুলো ঝাঁট দেয়, রাস্তা পরিষ্কার করে, তাদের তুলে মালা দেওয়া হতো, আমি তাদেরকেও মনে করতাম। আপনারা, আমি চলচ্চিত্র জগতের লোকেদের ভুল করব কেন? আমি তো নিজেই 3টে সিনেমা করেছি। আমি নুসরতের সঙ্গে সিনেমা করেছি, আমি ও লাভলি সিনেমা করেছি, আমি লক্ষ্মীকান্তপুর লোকাল সিনেমা করেছি। আমি সিনেমাওয়ালাদের জন্য বলিনি, আপনি ভুল করছেন। আমি বলেছি যারা চকচকে, হিরে সোনা ঝলঝল করছে, ঝলমল চকচকে মদনদা, আমি তাদের কথা বলেছি। আমি বলেছি গরিব। হ্যাঁ, আপনিও তো চকচকে, কি করে বুঝবো আপনি কোন চকচকে মানুষদের কথা বলছেন? বলুন। আমি চকচকে, সেটা আমি যখন আজ বক্তৃতা করতে উঠেছিলাম, সব চেঁচিয়ে উঠেছিল বিজেপি। আমি বললাম তোমরা আমার এই কালো পাঞ্জাবি দেখে চিৎকার করছো, আমার পাঞ্জাবিটার রং কালো, আমার শরীরের রংটা অত কালো নয়, আমি কিন্তু ভালো তৃণমূল। আচ্ছা, সবাই হাততালি দিয়ে উঠল। আচ্ছা, বেশ। মদনদা, আগামীকাল আপনাদের 21শে জুলাই যে উদ্দেশ্যে এই 21শে জুলাই আপনারা পালন করছেন, বা যে কারণে আপনি যেটা বলছেন যে শহীদদের তর্পণ আসল তৃণমূল বা ভালো তৃণমূলরা করবে, দেখা যাক। অবশ্যই আপনাদের আগামীকালের জন্য শুভেচ্ছা রইল। ভালো থাকবেন মদনদা, এরকম কালারফুল থাকুন, রঙিন থাকুন, যাতে আমরা বলতে পারি ও লাভলি। মদন মিত্র আমাদের সঙ্গে ছিলেন এবং খুব স্বাভাবিকভাবেই মদন মিত্রের ঢঙে তার মতো করে তার এই বক্তব্য তিনি পেশ করেছেন। আমি একটা বিরতি নেব, বিরতির পর ফিরে এসে আমার সঙ্গে বাকি যে গেস্টরা উপস্থিত রয়েছেন এবং আজকের এই মূল আলোচনার পর্বে যোগ দেব বা ঢুকবো সেখানে। খুব দ্রুত একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আমি বিরতিতে যাওয়ার আগে মদন মিত্রের সঙ্গে কথা বলছিলাম, বেশ কিছু কথা উনি বলছেন। আগামী দিনে জানি না এই 21শে জুলাই নিয়ে যে তরজা শুরু হয়েছে, কারণ এই মুহূর্তে 4টে 21শে জুলাইয়ের সন্ধান আমরা পাচ্ছি, বিভিন্ন জায়গায় হচ্ছে। এই কোন 21শে জুলাইয়ের সার্থকতা কি, তারা সেটা যারা পালন করছেন তারা বলতে পারবেন, কিন্তু বাংলার মানুষ দেখছেন যে অন্তত এটার সঠিক। গত 15 বছর ধরে সত্যি কথা বলতে গেলে যে প্ল্যাটফর্ম মমতা বন্দ্যোপাধ্যায়কে তৈরি করে দিয়েছিল তার ওই বিরোধী নেত্রী হওয়া বা মুখ্যমন্ত্রী হওয়া, সেইটা কি সঠিকভাবে জাস্টিস উনি করতে পেরেছিলেন বা করতে চেয়েছিলেন আদৌ, সেটা নিয়ে প্রশ্ন থাকছে। আজকে শুভেন্দু অধিকারী যে রিপোর্টটা পেশ করলেন 21শে জুলাই নিয়ে, যেটা এতদিন গোপন রাখা হয়েছিল, সেটাতে আমি আসবো, কি বলেছেন উনি শোনাবো, কিন্তু তার আগে আমার সঙ্গে যারা প্যানেলে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে আলাপ করাই। রাজনৈতিক বিশ্লেষক আজিজুল বিশ্বাস, মাননীয় অধ্যাপক রয়েছেন আমাদের সঙ্গে। আজিজুল দাকে স্বাগত জানাবো। রয়েছেন কংগ্রেস মুখপাত্র মানুষ কুমার ভদ্র, মানুষ দাকে স্বাগত জানাবো। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলাল, অমিতাভ দাকেও স্বাগত জানাবো। আমি একটু শুরুতে শোনাতে চাই শুভেন্দু অধিকারী আজকে ঠিক কি বলেছেন এই রিপোর্ট নিয়ে, দেখুন। শহীদ পরিবারের প্রতি তার উদাসীনতা, উন্নাসিকতা, নইলে কেউ এরকম অপরাধ করে 25 লক্ষ টাকা কমিশন দেওয়ার পরে
তাদেরকে 2 লক্ষ টাকা দিয়েছে, 5 লক্ষ টাকা আহতদের দেওয়ার কথা বলেছে, 15,000 টাকা দিয়েছে। আপনি ভাবতে পারেন যার উপরে দাঁড়িয়ে বাৎসরিক ডিম্বাদ উৎসবে পরিণত করেছে, সেই যারা আত্মবলিদান দিলেন তাদের প্রতি এই অবিচার, তাও একটা কমিশনের রেকমেন্ডেশন, এটা ছাড়া আপনি কী বলবেন? তো অপরাধ। দ্বিতীয়ত হচ্ছে সুশান্ত চ্যাটার্জি নিজে বলছেন তার রিপোর্টে যে কোনো তথ্য আমাকে দেওয়া হয়নি রাইটার্স থেকে। আমি যদি মুখ্যমন্ত্রী হয়ে বিগত সরকারের সব তথ্যের কাস্টোডিয়ান, আমি যে কেউ আরটিআইয়ের মধ্যে দিয়ে চাইলে পেতে পারে, আমরা মনে করলে প্রকাশ করতে পারি, কোনো হাইকোর্ট সুপ্রিম কোর্ট যদি তদন্ত করে রিপোর্ট চায় আমি দিতে বাধ্য, যদি খুঁজে না পাওয়া যায় তৎকালীন যে দায়িত্বে ছিলে তার বিরুদ্ধে এফআইআর করতে আমি বাধ্য। কোনো তথ্য কাগজই দেয়নি এবং সবচেয়ে বড় উইটনেস হিসেবে দাবি করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি নিজে সাক্ষ্য দিতে চাননি। তাকে তো কমিশনে যাওয়ার দরকার ছিল না। বুদ্ধবাবুকে যেমন প্রশ্ন পাঠিয়েছিল তাকে প্রশ্ন পাঠাতো, উত্তর দিয়ে দিতেন। ভার্চুয়ালি কমিশনকে তিনি উত্তর দিতে পারতেন, তিনি নিজে অ্যাপিয়ার হননি। আর সবচেয়ে বড় প্রামাণ্য হচ্ছে প্রয়াত পঙ্কজ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমাকে ডাকা সত্ত্বেও যাননি। 44 জন সাক্ষী গেছেন, একজন সাক্ষী ডিক্লাইন করেছেন যে আমি যাব না, কারণ আমি জানি এই কমিশন তৎকালীন স্বরাষ্ট্র সচিব এবং পুলিশের কিছু আধিকারিককে বাঁচানোর জন্য কাজ করছে। আমি মানুষদাকে দিয়ে শুরু করি আলোচনাটা। যেহেতু কংগ্রেসের ওই আন্দোলন বা কংগ্রেসের কর্মীদের শহীদ হওয়া বা যেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আলাদাভাবে বিরোধী নেত্রী এবং সেখান থেকে মুখ্যমন্ত্রী হিসেবে তার এই পথ চলার সূত্রপাত, আমি এই ঘটনাটা কি বলতে পারি? তাহলে তো হাইজ্যাক আপনাদের থেকে হলো এই আন্দোলনটা। একদমই তাই। তো আমি আমার বক্তব্য শুরু করার আগে আজকে যারা এই প্যানেল দেখছেন তাদেরকে আমার সম্মান প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি, এবং কো প্যানেলিস্ট ইভেন তোমাকেও। তো আজকের যেটা বলার সেটা হলো, আজকের 21শে জুলাই হয়ে গেল এতটা বছর। আজকের আমাদের কাছে সেই দিনে সেই দুঃখের দিনটা, যে 21শে জুলাই কালকের দিনটা আসছে আগামীকাল, যেটা আমরা পালন করতে যাচ্ছি, যেটা আমরা প্রতি বছর পালন করে এসেছি, কিন্তু সেটা কখনোই কোনো টিভি মিডিয়া বা কোথাও হাইলাইটস আমাদের হতে দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে হাইজ্যাক তো করেছেই, কারণ 21শে জুলাই যেটা হয়েছিল তোমার মনে থাকবে, 89-এর যে বিধানসভা ভোট, তাতে যে সন্ত্রাস চলেছিল, সেই ভোটে কিন্তু তখন কিন্তু কোনোরকম কোনো পরিচয়পত্র দিয়ে ভোট হতো না, শুধু ভোটটা হতো রেশন কার্ডের বিনিময়ে, যার জন্য আইডেন্টিফাই করাটা খুব অসম্ভব ছিল অ্যাকচুয়ালি সেই ভোটার ভোট দিয়ে গেছে কি দেয়নি। যার জন্য আমরা সেই সময় আন্দোলন যেটা যুব কংগ্রেস থেকে করা হয়েছিল, আমি তখন যুব কংগ্রেসের সৈনিক একজন, তো তখন যে আন্দোলনে যেটা আমাদের যেটা বলা হয়েছিল যে আমরা সরকারের কাছে দাবি রাখছি, নির্বাচন কমিশনারের কাছে দাবি রাখছি, যার জন্য আমরা মহাকরণ যাব, যে সঠিক সচিত্র পরিচয়পত্র চাই প্রতিটি ভোটারের, যে সচিত্র পরিচয়পত্র দ্বারা ভোট করলে পরে ভোট লুট, ভোটের যে সন্ত্রাস সেটা হবে না। এটাই আমাদের মূল উদ্দেশ্য ছিল। সেই কারণেই আমরা সেদিনকে মহাকরণের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছিলাম। কিন্তু সেদিন যেভাবে সেই সময়কার সরকার বর্বচিতভাবে মনীশ গুপ্তর কমেন্ডে, তার তত্ত্বাবধানে যেভাবে ফায়ারিং চালিয়েছিল, যেভাবে ফায়ারিং করেছিল, কাঁদানি গ্যাস ছুড়েছিল, কাঁদানি সেল, তাতে সেদিনকে প্রায় 248 জন আহত হয়েছিল, 248 জন, এবং সেদিনকে 13 জন গুলি খেয়ে মারা গেছিল। সেই 13 জনের শহীদ দিবস আগামীকাল। তো আজকের মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন কংগ্রেসে ছিলেন, সেই সময় কংগ্রেসে ওনারা কংগ্রেস হয়েই কথা বলেছেন, এবং আমি গত পরশুদিনকে আমি শ্রীকান্ত শর্মা, আমাদের এক শহীদ শ্রীকান্তদার বাড়িতে আমি পরশুদিন আমি গিয়েছিলাম, তার পরিবারের সাথে দেখা করি, এবং তার পরিবারের তার ওয়াইফ, উনি আছেন এখনও ভালোই সুস্থই আছেন, তবে রিসেন্ট জ্বর হয়েছে ওনার, তো ওনার মেয়েরা 4 মেয়ে রয়েছেন, তাদের সাথে আমি দেখা করি। সেইখানে ওনার স্ত্রী আমাকে দেখে যখন শুনলো আমি কংগ্রেস থেকে এসেছি, রাজ্য কংগ্রেসের পক্ষ থেকে, তখন সে কিন্তু উনি ওখানে কেঁদে ফেললেন আমায় দেখে। বলল, তখন উনি কথায় কথায় কাঁদতেই বললেন আমাকে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তাদেরকে অপমান করেছে, তাদেরকে স্টেজে নিয়ে গিয়েছিল শহীদ স্মরণে তাদের সম্মান জানাবে বলে, কিন্তু স্টেজের একটা কোনায় বসিয়ে রেখে সেখানে পাগলু ড্যান্স, সব সিনেমা আর্টিস্ট দিয়ে, মানে এই ধরনের প্রোগ্রাম উনি চালিয়েছিলেন,
এটা কি সেদিন শহীদ স্মরণ মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন? না শহীদের পরিবারের প্রতি যে 13 জন যুবকের ওপর দাঁড়িয়ে যে 248 কর্মী, সেদিকে হাজার হাজার যুব কংগ্রেসের কর্মী সেদিনকে রাজপথে কারুর না কারুর কিছু না কিছু হয়েছে, সেই রক্তের ওপর দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি হলো। মমতা বন্দ্যোপাধ্যায় সেই শহীদদের প্রতি বা যারা সেদিনকে ছিল কংগ্রেসের যারা কর্মী তাদের প্রতি কি উনি ঠিক করেছেন? ঠিক করেননি, তাদের সাথে বেইমানি করেছেন। অ্যাকচুয়ালি আমাদের কাছে আজকে যেটা মনে হয়, উনি বলেছিলেন যে যেদিনকে আমাদের সরকার আসবে আমরা তদন্ত কমিশন বসাবো এবং সেই তদন্ত কমিশনে বসিয়ে আমরা মনীশ গুপ্তর সাজা দেওয়ার চেষ্টা করব। আমরা এই গুলি কেন, কার কী কারণে, কার কথায় হয়েছিল, কার অঙ্গুলি এলো না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেদিনকে আমাদের সাথে যৌথ সরকারে বসলেন সেই দিনটা কিন্তু উনি ভুলে গেলেন এবং মনীশ গুপ্তকে কিন্তু ওনার মন্ত্রিসভায় উনি নিয়ে এলেন। আনার পরেই কিন্তু আমাদের যারা ছিলেন কংগ্রেসের যারা, তারা কিন্তু সেই সময় কথা বলাতে উনি দেখলেন যে কংগ্রেসে থাকলে ওনার অসুবিধা আছে, উনি দিল্লি থেকে সমর্থন তুলে বেরিয়ে এলেন। তখন আমাদের যারা মন্ত্রীরা ছিলেন, মনোজ চক্রবর্তী, মানস ভুঁইয়া, এনারাও কিন্তু ছেঁড়া ফেলে দেওয়ার মতো করে মন্ত্রিত্ব ছেড়ে চলে এলেন। কিন্তু আমরা প্রতিটি বছর আমরা বাবুঘাটে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস প্রদীপ প্রসাদের নেতৃত্বে আমরা প্রত্যেক বছর এবং রাজ্য কংগ্রেসের নেতৃত্বে আমরা বাবুঘাটে গিয়ে সেই শহীদদের প্রতি তর্পণ আমরা প্রত্যেকবার জানাই। মহালয়ার দিনে পিতৃতর্পণ যেরকম করি, সেদিনকে আমরা তাদের নিয়ে আমরা তর্পণ করি এবং আজ পর্যন্ত কোনো না কোনো প্রোগ্রাম, কোনো না কোনো অনুষ্ঠান, রক্তদান শিবির বলো, আজকে তোমার স্বাস্থ্য পরীক্ষা শিবির বলো, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যম দিয়ে তাদের আমরা তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু এবারে যেটা ধরলাম মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে গেলেন, মনে রাখলেন না। কিন্তু এই 21শে জুলাইটা এত বড় করে, এই বড় বহরে এই যে ছবিগুলো আমরা দেখাচ্ছি, এইভাবে বিষয়টাকে পোট্রে করারই বা প্রয়োজন কি ছিল? এটা ওনার করার একটাই প্রয়োজন ছিল, উনি যদি যে শহীদদের বুকের রক্তে উনি দাঁড়িয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় হলেন কংগ্রেসের সহযোগিতায়, কংগ্রেসের টাকা পয়সা, কংগ্রেসের ফোর্স, কংগ্রেসের সহযোগিতায় মুখ্যমন্ত্রী হলেন, উনি যদি ওই শহীদ মিনারটাকে যদি ওই শহীদের রক্তটাকে যদি নিয়ে আরও খেলতে না পারেন, তাদের ছবিকে সামনে রেখে যদি উনি না দাঁড়াতে পারেন, তাহলে আগামী দিনে সরকার টলমলো হয়ে যাবে, মানুষ বিশ্বাস করবে না। তার জন্যই কিন্তু আমাদের শহীদ মিনার, আমরা যে শহীদ স্মরণটা করেছি, সেটা কোনোদিন কোনো মিডিয়া চ্যানেলে উনি দেখাতে দেননি, কোনো মিডিয়া চ্যানেলে দেখাতে দেননি উনি, কোনো চ্যানেলে। আজকের উনি প্রত্যেকবার বলেছেন এটা আমার, কিন্তু সেদিন কিন্তু রাস্তার লাল পথ রক্তে লাল করে দিয়েছিল কিন্তু জাতীয় কংগ্রেস। দেখেছি শুধুমাত্র রাজনৈতিক বক্তব্য এবং বিজেপির বিরুদ্ধে বিষোদগার ছাড়া খুব একটা বেশি কিছু থাকতো না বক্তব্যে। যাই হোক, আমি একটা বিরতি নেব। এই যে ভুলে যাওয়ার কথা বলছেন মানুষদা, ভুলে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে, কেন ভুলে গেলেন? ভুলে যেতে চেয়েছিলেন তাই ভুলে গেলেন, নাকি উদ্দেশ্যটাই ছিল শুধুমাত্র ওই দিন অর্থাৎ 93-এর 21শে জুলাই শুধুমাত্র নিজের রাজনৈতিক কেরিয়ারটাকে ফোকাস করা, আলাদাভাবে নিজেকে তৈরি করা, নিজের একটি দল তৈরি করা এবং সেই দিনকে ওই প্ল্যাটফর্মটাকে ওইভাবে কাজে লাগাতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? ফলে ভুলে যাওয়ার কোনো প্রশ্ন নেই, যা চেয়েছিলেন তাই উনি করেছিলেন। একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। पार्टी कैसे जन्म हुआ उसका आपको मालूम है? वो इतिहास 1998 तक ममता बनर्जी कहाँ थी, कैसी थी? उनको पहले 1984 में लोकसभा चुनाव लड़ने के लिए टिकट मिला था। किसने टिकट दिया था? कांग्रेस पार्टी। जबकि इंदिरा जी का मौत हो गया, उस समय चुनाव भी ऐलान किया गया 2-4 महीने का अंदर। तो ममता जी क्या थी? एक डिस्ट्रिक्ट का महिला कांग्रेस का जीएस थी। उनको कैंडिडेट किया गया किसके खिलाफ? सोमनाथ चटर्जी, और सोमनाथ चटर्जी हार गए। तो विजय किसके लिए हुआ था? उनके लिए। या इंदिरा जी को डेड बॉडी दिखा के कांग्रेस को 16 सीट पहली दफे वाम मोर्चा की समय में बंगाल में मिला। 89 में वो हार गई। तो अगर उतना ताकतदार थी तो पहले दफे जैसे जीता इंदिरा जी का डेड बॉडी दिखा के, तो दूसरी दफे भी जीतना चाहिए था। राजीव गांधी उनको युवा कांग्रेस का प्रेसिडेंट भी किया। ये पहली दफे उनको एक ऑर्गेनाइजेशनल पोस्ट मिला जो कि बोलने लायक है। कांग्रेस में रहते हुए नए दल खुलने के लिए जो एप्लीकेशन भेजा था चुनाव आयोग के पास, उनमें 2 सिग्नेटरी थे, ममता बनर्जी और अजीत पांजा। ये पार्टी तो गद्दार लोगों का पार्टी है। অভ্যন্তরীণ একটা জটিলতা, অভ্যন্তরীণ সমস্যা, সেই কারণে আজকে এইরকম একটা দিন দেখতে হচ্ছে। কিসের অভ্যন্তরীণ সমস্যা? আমি অমিতাভদার কাছে আসবো আরেকটু বিশদে জানার জন্য। সেটা হচ্ছে যে সোমেন মিত্রর সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় হার, আর সেই হারটা মেনে নিতে না পেরে সোমেন মিত্রর অনুমতি না থাকা সত্ত্বেও ওই দিন ওই রকম একটি আন্দোলন তাকে ক্রিয়েট করা হলো।
রূপ দেওয়া হলো এমনভাবে যাতে ওই রকম একটা গন্ডগোল বা অশান্তি ঘটে, না হলে পুলিশ টিয়ার গ্যাস ছুটছে, পুলিশ লাঠিচার্জ করছে, এটা একরকম ঘটনা। প্রশাসন তো এই ঘটনাগুলো ঘটাবেই, তারা তো বাধা দেবেই, কিন্তু যে সমস্ত পুলিশ কর্মীরা সেদিন আহত হয়েছিলেন তাদের শরীরে কারুর গায়ে স্প্লিন্টার, কারুর গুলির আঘাত কিভাবে গেল, কারা নিয়ে এলো সেই গুলি, কারা নিয়ে এলো সেই বোম, কারা এইভাবে আন্দোলনটাকে জঙ্গি রূপ দেওয়ার চেষ্টা করলো। সচিত্র পরিচয়পত্র দাবি করে যে আন্দোলন, সেই আন্দোলন আমরা বিশ্বাস করি গণতান্ত্রিক হওয়া উচিত। তাতে কি এই ছবিটা ধরা পড়া উচিত ছিল? অমিতাভদার কাছে এই উত্তরটা নেব, তার আগে জানাই বিজেপি মুখপাত্র আলী হোসেন আমাদের সঙ্গে ইতিমধ্যে যোগদান করেছেন। আলী সাহেব, স্বাগত জানাই আপনাকে। আমি আসবো দাদা আপনার কাছে, তার আগে অমিতাভদা। দেখো, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবন বর্ণময়, এবং সেই বর্ণগুলো তিনি নিজেই সংগ্রহ করে নিয়ে এসে প্রয়োজন মাফিক লাগিয়েছেন ক্যানভাসের গায়ে। এই যে প্রসঙ্গটা এইমাত্র তুমি উল্লেখ করলে, অর্থাৎ এই 21শে জুলাইয়ের তথাকথিত আন্দোলন, যেটা মেটিকুলাসলি ডিজাইন করা একটি আন্দোলন এবং যার মুখ্য লক্ষ্য ছিল যে কোনো অবস্থায় একটি অস্থিরতার পরিবেশ সৃষ্টি করে তার ভেতর থেকে নিজের রাজনৈতিক নেতৃত্বের উদ্ঘোষণা সুনিশ্চিত করা, যার জন্য 13টি প্রাণ চলে গেল, এর দায়িত্ব কিন্তু তিনি নিজে কোনোদিন নেত্রী হিসেবে নেননি। সমস্তটাই তিনি যে অভিমুখে আন্দোলন করছেন, সেই আন্দোলনের উদ্দেশ্যগত ব্যর্থতা, সে আন্দোলনের এতগুলো প্রাণ চলে যাওয়ায় নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তার ব্যর্থতা, এসব তিনি কোনো দিন স্বীকার করেননি, করতেও আসেননি। এবং যেটা করেছেন সেটা হচ্ছে এই আন্দোলনটাকে নিয়ে নেতিবাচক রাজনীতি। এই যে একটু আগে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীর মুখ থেকে যে কথাগুলো, যে তথ্যগুলো শুনছিলাম, সত্যি শিউরে ওঠার মতো। যে সিঁড়িতে পা রেখে তিনি ওপরে উঠছেন, সেই সিঁড়িকেই তিনি কিভাবে অপমান করছেন, এই এক অদ্ভুত ব্যাপার। ক্ষতিগ্রস্তদের পরিবারকে কাউকে 15,000 টাকা ঘোষণা হচ্ছে এক, আর পাচ্ছে কাউকে মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা। এ কি? এবং তারপরে এই যে কমিশনের সামনে সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে মুখ ফিরিয়ে নেওয়া, আসলে এটা খুব স্পষ্ট যে ওনার উত্থানটা যেমন অনৈতিকভাবে, ওনার পতনটাও কিন্তু সেই একই পথে এগোচ্ছে। অর্থাৎ তিনি যে রাস্তা, যে কায়দা দেখিয়েছেন ক্ষমতা অর্জনের, আজকে তার সাঙ্গপাঙ্গরা, তার চারপাশে বসে থাকা লোকজন না। এমনকি একটু আগে মদন মিত্র যে কথা বলছিলেন, মমতা কোনো রাজনীতিক নন। এই যে তুমি যে কথাগুলো বললে, আমি যেন মদন মিত্রের প্রত্যক্ষ অভিজ্ঞতা, তিনি তো পাশে কাঁধে কাঁধ দিয়ে লড়াই করেছেন, ফলে তার অভিজ্ঞতার সঙ্গে তার মিলিয়ে নিচ্ছি, মর্মার্থগুলো একটু এক্সটেন্ড করে মিলিয়ে নিচ্ছি। কার্যতই পশ্চিমবঙ্গের রাজনীতির যে একটা শক্ত এবং মজবুত জমি ছিল, বিধান রায়, সিদ্ধার্থ শঙ্কর রায়কে আমরা যত নিন্দা করি না কেন, কিন্তু শেষ পর্যন্ত তার প্রশাসনিক নেতৃত্ব প্রদানের ক্ষমতা, পাঞ্জাবের মতো রাজ্যকে নিয়ন্ত্রণ করবার মতো দক্ষতা রাজ্যপাল হিসেবে তিনি দেখিয়েছিলেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, এই যে এতজন পোক্ত মুখ্যমন্ত্রী, পরিপক্ক মুখ্যমন্ত্রীর মাটি বাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায় ইজ অড ওয়ান। এবং অড ওয়ান এই কারণেই যে তিনি, তার উত্থানটাও এরকম বিকৃত উপায়, তার ক্ষমতা বিলাস, তারও নানান বিকার আমরা দেখতে পেয়েছি। যে কথা মদন মিত্রের কথাটা একটু আগে শুনলাম, যে কোনো বিরুদ্ধ সরকে 10 বছরের জন্য জেলে ঢুকিয়ে দিতে, মিথ্যা মামলা টামলার প্রশ্ন নেই, মামলা টামলা পরে হবে, আগে জেলে ঢুকিয়ে দিয়ে তাকে পচিয়ে মারতে তিনি সিদ্ধহস্ত। এবং এই যে এখন ছবিতে যাকে পাশে দেখছি, তিনি তো প্রকাশ্যেই তার শিকার, সেই অন্যায়ের শিকার, সেই অবিচারের শিকার। ডেলোর চুক্তির কথা উল্লেখ করে দিয়ে তিনি জেলে গেলেন, আমরা দেখেছি তাকে প্রিজন। আমি বলছি অমিতাভদা, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিতে, আমি দক্ষ অদক্ষ ইত্যাদিতে যাচ্ছি না, আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনের রাজনীতি করেছেন, বা আমি অনেকটা অতীতের কথাও বলছি বা সাম্প্রতিক অতীতের কথাও বলছি, যে রাজনীতিটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, এইটা এই রাজনৈতিক এই পরিসরে এইভাবে এই রাজনীতিটা করা ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো উপায় ছিল না। জ্যোতি বসু, আপনি যে নামগুলো বললেন, জ্যোতি বসু বলুন, বুদ্ধদেব ভট্টাচার্য বলুন, সিদ্ধার্থ শঙ্কর রায় বলুন, বা পশ্চিমবাংলার রাজনীতিতে যে দক্ষ রাজনীতিক জন্মেছেন, আমি তাদের নিয়ে বিভিন্ন বিতর্ক থাকতে পারে, সেগুলো নিয়ে ঢুকছি না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি আলাদা কোথায় বাকিদের সঙ্গে? যদি আলাদা হয়, 15 বছর থাকলেন কি করে? দেখো, এটা মাথায় রাখবে যে তুমি এর আগে যাদের নাম বললে,
তারা স্বাধীনতাত্তর ভারতবর্ষের নির্মাণের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ জাতীয়তাবাদী ভূমিকা রেখেছেন। অস্থির জরুরি অবস্থার পর্বটাতে কি করে আইন শৃঙ্খলাকে কঠোরভাবে নিয়মের বশে আনা যায় সে চেষ্টা করেছেন। উদ্বাস্তু আন্দোলন, ছাত্র আন্দোলনের দীর্ঘ অভিজ্ঞতা থেকে উঠে আসা মানুষ। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান থেকে তার অবসান পর্যন্ত পুরো রাজনীতির কেরিয়ারটাকে যদি তুমি লক্ষ্য করো, নৈরাজ্য ছাড়া তার চিন্তায় আর দ্বিতীয় কিছু ছিল না। উপাদানও তিনি ঠিক সেইভাবেই বেছে নিয়েছেন। ধরো মাওবাদীদেরকে তোল্লাই দিয়ে এতখানি তুলে নিয়ে আসা, যার জন্য পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল একসময় উপদ্রুত হয়ে পড়লো এবং সেখানে নির্বিচারে রাজনৈতিক কর্মীদের হত্যা হয়েছে রং দেখে দেখে। এবং একই সঙ্গে এই নন্দীগ্রাম সংগঠিত করবার ক্ষেত্রে মাওবাদীদের কি ভূমিকা, এই সমস্ত কিছু কিন্তু আজ প্রকাশ্যে। এই শুভেন্দু অধিকারীকে ডেকে একসময় বুদ্ধদেব বাবু বলেছিলেন, আপনার বয়স অল্প, আপনাকে আরো অনেক দূর যেতে হবে, এমন কিছু করবেন না যাতে আপনার বিরুদ্ধে আমাকে পদক্ষেপ নিতে হয়। তার কারণ বুদ্ধদেব বাবু জানতেন যে নন্দীগ্রামে যে মাওবাদীদের রাস্তা খুলে দেওয়া হচ্ছে, ঢোকার রাস্তা খুলে দেওয়া হচ্ছে, সেটা কিভাবে ঘটছে, এবং সে কথা শুভেন্দুবাবু প্রকাশ্যে স্বীকারও করেছেন। এবার প্রশ্নটা হচ্ছে এইখানে যে এই গোটা পরিকল্পনাটার পেছনে এই নৈরাজ্যকর রাজনীতিকে বাংলাতে ঠাঁই দেওয়া এবং তার মূল্যে ক্ষমতায় টিকে থাকা, এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের আর কোনো অবদান নেই। তাহলে এখান থেকে আমি আলিদার কাছে আসবো। তাহলে এখান থেকে এই প্রশ্নটা করা যেতে পারে কি আলিদা, যে কালচারটা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছিলেন সেই লিগাসিটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বহন করে নিয়ে যাচ্ছেন। গতকাল থেকে আজ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে 5খানা অভিযোগ, আমি আগেরগুলো ছেড়ে দিলাম, অনেক অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে। 5টা অভিযোগ গতকাল থেকে আজকের মধ্যে একের পর এক বিস্ফোরক অভিযোগ মুখ খুলছেন। মদন মিত্রের মতো নেতা বলছেন আমাকে ভয় দেখাবি না, আমাকে গাজোয়ারি করবি না, ইত্যাদি ইত্যাদি তুই করে কথা বলছেন খুনের কথা। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি খুন, সুপারি কিলার দিয়ে খুন করাতে পারেন। তাহলে যে নৈরাজ্যের রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই লিগাসিটা খুব সুন্দরভাবে বয়ে এগিয়ে নিয়ে যেতে পারেন, সেই ক্ষমতা ওনার আছে। প্রথমত হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দৌড় তো শেষ হয়ে গেছে, স্বাভাবিক কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের কেরিয়ার তিনি গতকালকে দাঁড়িয়েও গত পরশু দাঁড়িয়েও অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন 1 ঘন্টার মধ্যে আপনারা যদি ফিরে আসেন, যারা ছেড়ে গেছেন, 1 ঘন্টার মধ্যে আমি পদত্যাগ করে দেবো। না, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলছেন এই কথার বর্তমান কোনো ভিত্তি নেই। এটা তিনি হতাশ থেকে বলেছেন, তিনি আরও বেশি হতাশ হবেন নিশ্চিত রূপে। যে কথাটা বলছিলেন যে বাসের ঝাড় যেরকম, বাসও একই রকমই হবে, বাসও একই পথে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় যে খুবই ভালো ছিলেন এরকম ভাবারও কোনো কারণ নেই। মমতা বন্দ্যোপাধ্যায়কে 2011 সালে বাংলার মানুষ ভোট দিয়েছিলেন। তৃণমূল কংগ্রেসের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়নি, সারা বাংলার মানুষ, সব রাজনৈতিক দলের সমস্ত মানুষ ভোট দিয়েছিল বলে। সেই কারণে আমরা বলতে পারছি মমতা মুখ্যমন্ত্রী হয়েছেন। তারপরে বামফ্রন্টের যে কাজ, সেই কাজটা করতে পারেনি, বিরোধিতার কাজটা বামফ্রন্ট করতে পারেনি। পরবর্তীতে বিজেপি 2019 সালের পর থেকে আমরা ধরা শুরু করেছি পশ্চিমবঙ্গে। আজকে 26-এ এসে আমরা সরকার গঠন করতে পারলাম এবং শক্ত বিরোধিতার মাধ্যমে। এই প্রথম পশ্চিমবঙ্গে এরকম একজন বিরোধী দল নেতা 5 বছর ধরে যেভাবে সরকারকে ব্যতিব্যস্ত করেছে, গঠনমূলক সমালোচনা করেছে, ভারতের ইতিহাসে এরকম বিরোধী দল নেতা আমরা পাইনি, যার ফল আমরা পেলাম। আমরা বিজেপি সরকার গঠন করলাম। এখন দেখবেন বিগত বিধানচন্দ্র রায় থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুখ্যমন্ত্রী এসছেন, মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত, সব মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করে বাংলার উন্নয়নে এগিয়ে যাবেন আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। 2 মাস সরকার মাত্র চলছে। এই 2 মাস সরকারের রাজত্বকালে দেখবেন যে যত আমরা কমিটমেন্ট করেছি তার অনেক কমিটমেন্টকে আমরা কিন্তু বাস্তবে রূপায়ণ করতে সক্ষম হয়েছি। বাংলার মানুষ শুভেন্দু অধিকারী বিজেপির মুখ্যমন্ত্রী, এই মুখ্যমন্ত্রীর প্রতি তারা যথেষ্ট খুশি এবং আরও কিছু করতে চাই। অমিত শাহজি এসছেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, তার সঙ্গে কথা হয়েছে মুখ্যমন্ত্রীর। আমরা কিছু প্ল্যান তৈরি করেছি বাংলার জন্য, আমরা কিছু পরিকল্পনা তৈরি করেছি আগামী দিনে বাংলাকে কি করে এগিয়ে নিয়ে যেতে পারি। মাননীয় অমিত শাহজি তিনি কিন্তু বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে এগোচ্ছেন দিল্লিকে কিন্তু ব্যতিব্যস্ত করে তুলছেন। কেন? দিল্লি উন্নয়নের যে প্রকল্প তাছাড়াও বাড়তি প্রকল্প রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য তিনি রেখেছেন। সেই জন্য বাংলায় একটা বন্যা, সোনার বাংলা যে আমরা বলেছি, সোনার বাংলা আমরা তৈরি করব 5 বছরের মধ্যে। উন্নয়নের বাংলা
আমরা বাংলাভাষী আমরা দেখতে পাবো। একদম। আমি 21শে জুলাই আরেকবার একটু ফিরতে চাইবো, কিন্তু তার আগে একটা বিরতি নেব। বিরতির পর ফিরে এসে সোনালী গুহের বক্তব্য শোনাবো। সেই সোনালী গুহ যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একেবারে প্রথম দিন থেকে ছিলেন, এই মুহূর্তে নেই, যাই হোক, সে বিধানসভা ভাঙচুর হোক আর যাই হোক, সোনালী গুহ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একদম এক সারিতে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন। তিনি আজ কি বলছেন শোনাবো আপনাদের। খুব দ্রুত ফিরছি, সঙ্গে থাকুন। করেছেন, শহীদদের সঙ্গে প্রতারণা করেছে। আমি দেখলাম যে অবশ্যই সংবাদ মাধ্যমে, আমি তো বিশ্রাম নিচ্ছিলাম, আমাকে হঠাৎ আমার হাজবেন্ড গিয়ে বললেন যে সোনালী আজকে কিন্তু 20শে জুলাই, তার মানে কালকে 21শে জুলাই, মমতা বন্দ্যোপাধ্যায় শহীদদের সঙ্গে প্রতারণা করেছে, পরিবারের সঙ্গে প্রতারণা করেছেন। আমরা দেখতে পেতাম শহীদ দিবসে কখনো দেবের পাগলু ডান্স দেখেছি, কখনো ওই বিভিন্ন সিরিয়ালের নায়ক নায়িকাদের দেখেছি, ভালো লাগতো দেখে। কিন্তু শহীদ পরিবারের গুলোর কথা দিদি কোনোদিন ভাবেননি, যেটা ভাবা আগে উচিত ছিল। অভিযোগ ছিল মনীশ গুপ্তর বিরুদ্ধে, এখনো আছে। এই মনীশ গুপ্তকেই তো আপনাদের ক্যাবিনেটে মন্ত্রী করা হয়েছিল, আপনি তো সেই ক্যাবিনেটের ছিলেন তো? না, ক্যাবিনেটে আমি ছিলাম না, আমি তখন ডেপুটি স্পিকার। ডেপুটি স্পিকার। হ্যাঁ, মনীশ গুপ্তকে বিদ্যুৎ মন্ত্রী করা হলো। মনীশ গুপ্ত কিন্তু ভালো আইএস, কিন্তু তখন যখন বিদ্যুৎ মন্ত্রী করা হলো, মনীশ গুপ্ত কি বলবো, আমি যদি আমার এলাকার একটা প্রবলেম বলতো, মনীশ গুপ্ত আমাকে খুব সম্মান দিয়ে বলতেন, কি বলছেন সোনালী, অমুক জায়গা তো, মানে একেবারে নখদর্পণে। মনীশ গুপ্ত ওয়াজ দ্য মেন অ্যাকিউজড, যার নির্দেশে সেদিন গুলি চলে এবং আমাদের 13 জন শহীদ হয়। আমি আজিজুলদার কাছে আসবো। আজিজুলদা, আগামীকাল কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের যে 21শে জুলাই, সেখানে লোক হবে? এটাই তো কথা। আমি আগের দিনও বলছিলাম যে, তবে একটা কথা আমি সংশোধন করে নিচ্ছি যে এই মদন মিত্ররা একসময় নিজেরাই বলতেন যে তৃণমূল কংগ্রেস মানে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। কিন্তু এখন যেটা মনে হচ্ছে, তৃণমূল কংগ্রেস এক পোস্টের দল ছিল না, অন্তপক্ষে 2 পোস্টের। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে এখন কি অ্যাকিউজড ওদের কাছে। আসলে কি, আমি এইভাবে বলছি যে দেখবে গ্রেট নিকোবর মেগা প্রজেক্ট হচ্ছে, কেন্দ্র সরকার করছে, সেখানে বিশাল বড় ট্রান্সশিপমেন্ট কন্টেনার ট্রান্সশিপমেন্ট হচ্ছে, বন্দর হবে, শহর হবে। তার ফলে ড্যানিয়েলস লিজার্ড মানে বন গিরগিটি সেখানকার একটা মানে বিশ্বে নেই এই রকম, সে বিলুপ্ত প্রায় হয়ে যাবে, অনেকে পরিবেশবিদ বলছেন। তো আমার এই বাংলার রাজনৈতিক পরিবেশে কিন্তু এই গিরগিটিদের প্রাধান্য এতটাই বেড়ে গেছে। তো আমি বলবো যে এই যে 21শে জুলাই কালকে হতে যাচ্ছে, একদিকে হচ্ছে গিরগিটিদের শক্তি প্রদর্শনের লড়াই, আর একদিকে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি একটাই পোস্ট ছিলেন কিনা সেটার একটা দিক। বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে ওই শহীদের স্মরণ কতটা হবে আমি জানি না, এটা তো ঘটনা। মদন মিত্র একটু আগে বলছিলেন যে এই বিশেষ করে 2011 থেকে 2025 সালে মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক ভুল করেছেন, এটা নির্দ্বিধায় আমাদের বলতে হবে। কেন বলতে হবে? কারণ হচ্ছে 11 সালের পর থেকে ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 21শে জুলাইকে সামনে রেখে ঠিকই তো ওই বড় স্টেজ, ওই যে স্টেজগুলোতে যারা আলো করে বসেছিলেন, তারা তো ওই টলিউডের নাম করা সঙ্গীতজ্ঞ, চলচ্চিত্রের নাম করা সব শিল্পী, এবং তারাই আবার বিধানসভায় ঢুকে যেতেন, পার্লামেন্টে চলে যেতেন। নাম বলছি না, সবাই বাংলার মানুষ জানে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যদি সত্যিই ভুল করে থাকেন, রাজনৈতিক বিচক্ষণতার ক্ষেত্রে যদি ভুল করে থাকেন এবং সস্তার রাজনীতি যদি করে থাকেন, তাহলে এই পদক্ষেপগুলো করেছেন, এবং সেগুলো মূলত 21শে জুলাইকে সামনে রেখে। যেটা আমি বলবো, ওই 1993 সালের 21শে জুলাই যে ঘটনা বাংলার রাজনীতিতে ঘটেছিল, সেই শোকাবহ ঘটনা, তাকে উপহাস করা হয়, তাকে উপেক্ষা করা হয়, এটা নির্দ্বিধায় স্বীকার করছি। কিন্তু এবারের 21শে জুলাইয়ের গুরুত্ব আমি অন্যভাবে দেখছি, এবং এবারের 21শে জুলাইকে আমি এইভাবে দেখছি, স্মরণ সভা নয়, এবার হচ্ছে রাজনৈতিক শক্তি পরিমাপের দিন। কারণ সখী তুমি কার, একটা সিনেমা আছে বাংলায়, এখন এই কথাটা বলতে হচ্ছে তৃণমূল তুমি কার। অর্থাৎ একদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ ওই ল্যাম্পপোস্টগুলো কক্ষচ্যুত হয়েছে,
ল্যাম্পপোস্টগুলো আদৌ তাদের শক্তি ভিত্তি আছে কি না, বা মমতা বন্দ্যোপাধ্যায়, একক মমতা বন্দ্যোপাধ্যায় সেই 1993 সালে যুব কংগ্রেসের সভানেত্রী হিসাবে যে উত্তাল পরিবেশ তৈরি করেছিলেন কলকাতার বুকে, যার জন্য 13 জনকে শহীদ হতে হয়েছিল আর মানুষদার কথায় প্রায় 248 জন আহত হয়েছিলেন, সেই ঘটনার প্রেক্ষিতে আবার নতুন করে প্রায় 70+ বয়স যার সেই মমতা বন্দ্যোপাধ্যায় আবার তৃণমূল কংগ্রেসের নতুন যে নিউ ব্লাড এনে আবার দলকে খাড়া করতে পারেন কিনা, এটা বুঝতে গেলে কালকে বুঝতে হবে। আর একটা জিনিস আমি মাথায় রাখি যে 1993 সাল থেকে আজ 2026 সাল, এই প্রথম 2026-এ রাজনৈতিক পরিবর্তনের পর বিরোধী হিসাবে তৃণমূল কংগ্রেস 1 নয় 3টা ভাগে ভাগ করে 21শে জুলাই সেলিব্রেট করবে। কোথাও হয়তো দিল্লিতে হবে, আর বাকি দুটো হয়তো কলকাতার বুকে হবে। কিন্তু যে পলিটিক্যাল প্ল্যাটফর্মে 21শে জুলাইয়ের ইতিহাস তৈরি হয়েছিল জাতীয় কংগ্রেস, মানুষদার সঙ্গে আমি সহমত পোষণ করেই বলছি, 93 সালের পর থেকে একদিনও 21শে জুলাই জাতীয় কংগ্রেস করেনি এমন নয়, কিন্তু প্যারালালি হয়ে এসছে, যদিও মিডিয়ার আলো সেখানে যায়নি। কারণ ওই যে বললাম যে 11-র পর থেকে টলিউডের ঝলকানি বা সঙ্গীত জগতের ঝলকানি, সঙ্গীতের সুরের মূর্ছনা 21শে জুলাইকে ঘিরে রেখেছিল, ফলে দেখা যায়নি। কিন্তু আজকে নতুন করে বলতে হবে, এই 21শে জুলাইয়ের উত্তরাধিকার জাতীয় কংগ্রেস কতটা নিজেদের দিকে টানতে পারবে। অ্যাকচুয়ালি তারাই তো অ্যাকচুয়ালি পেটেন্টের হকদার, তারাই হকদার। অ্যাকচুয়ালি কংগ্রেসের ব্যানারই, যুব কংগ্রেসের ব্যানারে যে প্রোগ্রাম হয়েছিল সেটাকে হাইজ্যাক করে নিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ তিনি যুব কংগ্রেস নেত্রী হিসাবেই সেই প্রোগ্রাম করেছিলেন। আজকেও হাইজ্যাক হয়ে গেল তার কাছ থেকে। এখন হাইজ্যাক হলো কি না দেখো না, আমি কেন বলছি এই কথাটা, আপনি একদম শুরুতে না, আমি কেন বলছি, মদন মিত্র যে কথা বলছেন যে শহীদরা আমাদের মঞ্চে উপস্থিত থাকবেন, তো এটা যদি হয় আগামীকালকে আগে তো বলা যাচ্ছে না, মদন মিত্রের কথার উপর ভিত্তি করেই বলছি যে যদি এটা হয় তাহলে তো শহীদরা ওখানে থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকছেন না, শহীদের পরিবার ওখানে থাকছেন না। এক্স্যাক্টলি, কিন্তু যে শহীদ তাদের স্মরণে রেখেই বলছি, তাদের শ্রদ্ধা, মানে আমি শ্রদ্ধা জ্ঞাপন করেই বলছি, 21শে জুলাইয়ের ঘটনাটা কিন্তু যে কর্মসূচি, রাজনৈতিক কর্মসূচি, তার হোতা মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, এটা তো মানতে হবে। তিনি জাতীয় কংগ্রেসের যুবর সভানেত্রী ছিলেন, তার ডাকে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে হাজারো হাজারো মানুষ তারা রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করেছিল, তার প্রেক্ষিতে ঘটনা ঘটেছিল। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিন অপ্রাসঙ্গিক ছিলেন না। আজকে তিনি কতটা অপ্রাসঙ্গিক সেটা বলে দেবে আগামীকালের ঘটনা। অর্থাৎ অলরেডি মমতা বন্দ্যোপাধ্যায় বা মমতাবাদী তৃণমূল কংগ্রেস, অনেকে কালীঘাট কংগ্রেস বলছেন, তারা নানান অভিযোগ করছেন যে তাদেরকে সভা করতে দেওয়া হচ্ছে না, বা যাতে জমায়েত হতে না পারে তার জন্য বিভিন্ন পদক্ষেপ গৃহীত হচ্ছে, এই সব কথা বলা হচ্ছে। অন্যদিকে এই যে 80 জন তৃণমূল নির্বাচিত বিধায়কের মধ্যে 70 জন নাকি চলে গেছে ঋতব্রত, মানে ভালো তৃণমূল, অনেকে আবার বলছে শরণার্থী তৃণমূল বিধায়করাও এই দলে আছেন, তাদের জনভিত্তি কতটা আছে, বা তারা এই যে পলিটিক্যাল শিফট তাদের হওয়ার পরে, শিবির পরিবর্তন করার পরে তারা তাদের বিধানসভায় এলাকায় কতটা মানুষের কাছ থেকে সংবর্ধনা পেয়েছে, সেইগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, এবং তাদের সেটা কিন্তু খুব দেখার বিষয় আগামীকাল। একদম, মানে 20 সেকেন্ডও সময় দিতে পারবো না দাদা, বলুন। একটা কথা বলে যাই আজকের এই চ্যানেলের মাধ্যমে, আগামীকাল 21শে জুলাই শহীদ মিনারের যে মঞ্চ আমাদের, সেইখানে মানে শহীদ পরিবারের লোকেরা ওখানে জমাতে হচ্ছেন, এবং তাদেরকে আমরা সম্মান জানাবো। জানিয়ে দিয়ে আবারও আজকের বলে যাই, এই 21শে জুলাইয়ের মঞ্চ থেকে কালকে আমরা যে কথাটা আমরা বলবো সেটা হলো, আগামী দিন ভারতবর্ষ এবং তথা বাংলার বুকে জাতীয় কংগ্রেস ছাড়া দেশ বাঁচবে না বা রাজ্য বাঁচবে না। আগামী দিন কংগ্রেসই মানুষের ভরসা, এবং আগামী দিন মানুষকে কংগ্রেস ভরসা করবে বলেই আজকে কিন্তু শহীদ মিনারে যে পরিমাণ লোক আসবে সেটা কালকে সবাই বাংলার বুকে দেখতে পাবে, এবং কি পরিমাণ লোক কালকে আমরা জমা করি, এবং সমস্ত মানুষকে আমরা আহ্বান জানাই এই কংগ্রেসের এই মঞ্চে দেখা যাক কি হয় কাল। শহীদ দিবস পালন হবে, সে বিষয় আছে, সে ঋত তৃণমূল হোক আর মৃত তৃণমূল হোক আর কংগ্রেসই হোক, যেটাই হোক, শহীদ দিবসটা পালন হবে, সে ঠিক আছে। কিন্তু এই মানুষ নিয়ে টানাটানি এটা না করে কালকে যদি আবার কোনো দুর্ঘটনা ঘটে যায়, এর জন্য দায়ীটা কে হবে?
এর জন্য দায়ী কে হবে? জবাব দিতে হবে কংগ্রেসকে, তৃণমূলকে এবং মৃত তৃণমূলকে জবাব দিতে হবে। কোনো কিছু ঘটে আমরা যাবে সেই না দাদা, কথাটাই কোনো বলতে কিছু চাই ঘটে যাবে না। যে এই নাটক ঘটে ছেড়ে যাওয়া দিন, যদি আপনারা না এই ঘটান, নাটক ছেড়ে দিয়ে ঘটে আপনারা কিছু কি যাবে না, করেছেন? ঘটে কেন কিছু যাবে না। কেন আগে আপনারা 1993 বলুন, সালে আপনার বাংলার আন্দোলন করতে বুকে হয়েছিল? যা কেন ঘটছে আজকে, এতদিন আপনারা শহীদ বাংলার পরিবারকে বুকে যা সম্মান ঘটছে জানাননি? সেটাকে তাদের আগে ঠিক পরিবারকে করুন। কেন চাকরি বাংলার দেননি? বুকে যা এই ঘটাচ্ছে সমস্ত নাটক সেটাকে না আগে করে ঠিক করুন। আপনারা রাজ্যের নাটকটা আমরা উন্নয়নে করছি এসে না, সহযোগিতা করুন। নাটকটা আমরা আপনারা করছি। রাজ্যের আজকে উন্নয়নে সময় শেষ, প্লিজ। এগুলো আমি নাটক দুজনকে লাভ নেই। বিরক্ত করতে চাইছি এই মুহূর্তে এই কারণে, কারণ এগুলো সময় হবে না। শেষ। ধন্যবাদ প্রত্যেককে। আর অমিতাভদার কাছে আরেকবার যাওয়ার সুযোগ আমি পেলাম না, দেখা যাক পরবর্তীতে যদি আবার এইটা নিয়ে কথা হয় ডেফিনেটলি সুযোগ আসবে। প্লিজ আমি আজকে শেষ করবো এখানে অনুষ্ঠান। প্রত্যেককে ধন্যবাদ সময় দেওয়ার জন্য, এবং আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরও ধন্যবাদ।